আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। প্রতিদিনের লাইভ ক্লাসে আজ আমরা বৃত্তের জ্যা এবং ব্যাস সংক্রান্ত এমসিকিউ আলোচনা করব। গতকাল হয়তো তোমরা ক্লাসটা দেখা শুরু করছিলে। গতকাল হঠাৎ করে বৈদ্যুতিক কারণে আমাদের ক্লাসটা শেষ করা হয় নাই। আমরা সবে শুরু করতে গেছিলাম, এমন সময় কারেন্টটা চলে যায়, যে আমাদের ক্লাসটায় খুব ব্যাঘাত ঘটে। আজকে আমরা ক্লাসটা মোটামুটি শুরু করব। গতকাল দেখো আমরা তোমাদের উদ্দেশ্যে বলছিলাম যে আমাদের বৃত্তের ব্যাস জ্যা সংক্রান্ত যদি এমসিকিউ বা বেসিক গুলো আমরা জানতে চাই, এখানে দেখো আমি একটা সমকোণী ত্রিভুজকে তোমাদের এটা বোঝানো শুরু করছিলাম যে আমাদের এখানে সমকোণী ত্রিভুজের কিছু বাহু সম্পর্কে আমাদের ধারণা থাকলে আমরা বৃত্তের এমসিকিউ, তারপরে ত্রিকোণমিতির এমসিকিউ এবং পরিমিতিরও কিছু কিছু এমসিকিউ খুব সহজে করতে পারবো। সেই কথা ধারাবাহিকতায় দেখো আমরা সমকোণী ত্রিভুজে দেখো 3-4টা বাহু লিখে রাখছিলাম। যে প্রথমটা ছিল 3, 4, 5, তারপরে কি 6, 8, 10, 12, 16, 20, তারপরে আছে 5, 12, 13। অর্থাৎ এই বাহুগুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা এই ধরনের যত এমসিকিউ গুলো আছে অতি দ্রুত করে ফেলতে পারবো। এটা হইতেছে দেখো আমাদের এই বৃত্তের ভিতরে যখন আমরা এমসিকিউ গুলা প্র্যাকটিস করবো জ্যা ব্যাস সংক্রান্ত, তখন দেখবো আমাদের সব বৃত্তগুলাতেই এক একটা করে সমকোণী ত্রিভুজ আসবে। যেহেতু সমকোণী ত্রিভুজ আসবে, এই জন্য আমরা সমকোণী ত্রিভুজের কিছু বাহু মুখস্থ করে যদি রাখি তাহলে খুব দ্রুত এমসিকিউ গুলো সলভ করতে পারবো। যেমন আমাদের একটা বাহু আছে 3, 4, 5। দেখো এই 3টা বাহুর ভিতরে আমাদের যদি কোনো একটা বাহু মিসিং থাকে তাহলে আমরা অঙ্ক মানে সমাধান না করে ধরে নিতে পারবো দুই বাহুটা কত হবে। এইভাবে এই জন্য এই 4টা বাহুই সবচেয়ে বেশি আসে। আমি এই জন্য 4টা বাহু লিখে রাখছি এবং তোমাদেরকে বোঝানোর জন্য যে সমকোণী ত্রিভুজের 3টা বাহু, একটা লম্ব, ভূমি আর ত্রিভুজ কোণটা, সেটা চিহ্নিত করে রাখছিলাম। আমরা প্রশ্নগুলো যদি তুলে তুলে সমাধান করতে যাই তাহলে আমাদের দীর্ঘ সময় ব্যয় হবে। এই জন্য আমরা বলছিলাম যে আমাদের প্রশ্নগুলো টেস্ট পেপারেই থাকবে। বা বন্ধুরা, তোমরা টেস্ট পেপার ব্যবহার করবা, সবাই তোমাদের হাতের কাছে টেস্ট পেপার রাখবা, অথবা ক্লাসটা দেখার সময় টেস্ট পেপার খাতা কলম রাখবা। সেই হিসেবে দেখো আমাদের এখানে আমি প্রথমে রাজশাহী বোর্ড 25 সালের এমসিকিউটা করতে শুরু করতে গেছিলাম, এর ভিতরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। যাক, আর কথা বাড়াবো না। তবে বন্ধুরা, মানে এসএসসি পরীক্ষা 26 যাদের আগামী মাসে, মানে আজকে তোমার শেষ হয়ে গেল, যে আগামী মাসের 21 তারিখ থেকে পরীক্ষা, আর তোমাদের কথা চিন্তা করেই কিন্তু বা তোমাদের রিকোয়েস্টে আমি প্রতিদিন একটা করে যে লাইভ ক্লাস নেওয়া শুরু করেছিলাম। এখানে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, বেসিক, এমসিকিউ, তারপরে সূত্র যেগুলো আলোচনা করা জরুরি ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের যে 8টা অধ্যায় সিলেবাসে ছিল, এই 8টা অধ্যায়ের বেশিরভাগ অংশগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। যাক, আর কথা বাড়াবো না বন্ধুরা, তাহলে এখন আমি টেস্ট পেপারটা একটু বের করি। আর তোমাদেরও বলছিলাম তোমরা কাজটা দেখার সময় টেস্ট পেপার কাছে রাখবা, সাথে সাথে তোমরা এই প্রশ্নটা পড়বা এখানে, আর আমরা সমাধানটা বোর্ডে করে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রথম যে রাজশাহী বোর্ডের অঙ্কটা এমসিকিউটা করতে চাইছিলাম সেটা আমরা একটু পড়ে দেখি। দেখো বন্ধুরা, আমার কাছে টেস্ট পেপারটা আছে, আমি টেস্ট পেপারটা বের করলাম। এই জন্য দেখো রাজশাহী বোর্ড 25 সালের যে এমসিকিউটা আসছে তোমাদের বলি। এখানে বলা হয়েছে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমাদের বলতেছে কি, দেখো একটা বৃত্ত আছে। দেখো আমরা এটার প্রশ্নে যে দুইটা তথ্য দিছে, একটা ওরা বলতেছে হলো ব্যাস সমান, লক্ষ্য করো বন্ধুরা, ওরা বলতেছে ব্যাস সমান 30। লক্ষ্য করো, ওরা এই প্রশ্নটাই বলতেছে। ধর আমরা এই যে রাজশাহী বোর্ডেরটা করতেছি, ব্যাস বলছে 30 এবং কেন্দ্র থেকে দূরত্ব একটা বাহুর কথা বলছে হলো, কেন্দ্র থেকে যে বাহুটা দূরত্ব সেটার কথা বলছে বন্ধুরা 9। এখান থেকে বলছে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই দুটি তথ্য ব্যবহার করে, আর সবসময় মনে রাখবা বৃত্তের অঙ্ক করতে গেলে বা বৃত্ত সম্পর্কে জানতে গেলে আমাদের ব্যাস এবং ব্যাসার্ধ এই দুইটা তথ্য খুব সুন্দরভাবে জানতে হবে। ব্যাস আর ব্যাসার্ধ সম্পর্কটা হচ্ছে, ব্যাস হইতেছিল ডবল আর ব্যাসার্ধ হইতেছিল অর্ধেক। এটা আমরা মাথায় রাখবো সবসময়। ব্যাসার্ধ, দেখো ব্যাসকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি হয় ব্যাস যোগ অর্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেকটা হইতেছে কি, ব্যাসার্ধ। এই জন্য এটা জানতে হবে। এইখানে দেখো বন্ধুরা, আমাদের যেটা বলতেছে যে একটা বৃত্তের ব্যাস হলো 30 এবং ব্যাস থেকে কিছুটা দূরে একটা জ্যা আছে। ধরো আমরা একটা চিত্র এঁকে ফেললাম,
এই জ্যার নামটা ধরো আমরা দিলাম কি এবি। এখন বলতেছি কি দেখো বন্ধুরা, এখন যে আমরা বলছি যে ব্যাস যা থাকবে ব্যাসার্ধ হবে কিন্তু তার অর্ধেক, তাহলে সেই হিসেবে দেখো আমরা এইখান থেকে কিন্তু একটা ব্যাসার্ধ এঁকে ফেলতে পারি। আর এই ব্যাসার্ধ যেহেতু ব্যাস 30, এর 2 দিয়ে ভাগ করলে আমাদের ব্যাসার্ধটা হবে কত দেখো বন্ধুরা, 15। আমাদের ব্যাসার্ধটা কত হবে, 15 হবে। এরপরে লক্ষ্য করো, এইখানে বলছে কেন্দ্র থেকে ওই জ্যার উপর একটা লম্ব, সেই লম্বটার মান হইতেছে কত বন্ধুরা, এই ধরো আমরা এখানে একটা নাম দিলাম ডি। এই দূরত্বটার নাম মান হইতেছে কত দেখো, 9। তাহলে আমাদের কি বললো যে আমাদের যেহেতু ব্যাস বলছিল 30, ব্যাস থেকে যদি আমরা ধরো ব্যাসার্ধ দেখছি, দেখো এখানে আমাদের কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমরা এই জন্য বলছিলাম সমকোণী ত্রিভুজের এই বাহুগুলা নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এই যে এ ও বি যে ডি পর্যন্ত যে সমকোণী ত্রিভুজটা হয়েছে, তার দেখো এখানে অতিভুজের মানটা হলো 15 আর আমাদের লম্বর মানটা হইতেছিল কত, 9। আর ওরা জানতে চাইছিল যে এর দৈর্ঘ্যটা কত। ধরো আমরা এই যে চিত্র আঁকছি, আমাদের জানতে চাইছে এই এ বির মান কত। তাই বন্ধুরা দেখো, এই এ বির মানটা বের করতে গেলে আমাদের প্রথমে এই এডির মানটা বের করে নিতে হবে। আমাদের কি করতে হবে বলো, এডির মানটাকে বের করে নিতে হবে। এখন এই এডির মানটা বের করে যদি আমরা নিই, আর আমরা বলছিলাম যে ওই যে আমাদের ওই বাহুগুলোর সাথে যদি বাহুগুলা মিলে যায়, তাহলে আর আমাদের কষ্ট করে কি করতে হবে না, বাহুগুলো বের করতে হবে না। যেহেতু আমাদের এটা নাই, এর জন্য আমরা এখন বাহুটা বের করে নিব। তাহলে দেখো, আর পিথাগোরাসের সূত্র মনে রাখবো, যদি আমরা অতিভুজ বের করি তাহলে লম্ব আর ভূমি যোগ করব। যদি লম্ব বের করি অতিভুজ থেকে ভূমি বাদ দেব, আর ভূমি বের করে অতিভুজ থেকে লম্ব বাদ দেব। যেহেতু আমরা এখানে দেখো বন্ধুরা এডির মানটা বের করব, এটা আমরা কাজ করবো রুটের ভিতরে। দেখো এডির মানটা যদি বের করি, তাহলে আমাদের অতিভুজ ছিল 15 স্কয়ার মাইনাস লম্ব আছে 9 স্কয়ার। তাহলে এখন দেখো কত হয়, 15 স্কয়ার করলে আমাদের 225, আর 9 স্কয়ার করলে কত হয় দেখো 81। 225 থেকে 81 বিয়োগ করলে আমাদের হয় হলো 144, এটা রুট। তাহলে দেখো বন্ধুরা কত হলো, 12। লক্ষ্য করো, তাহলে আমাদের এই যে এডি, আমরা এডির মান পেয়ে গেলাম কিন্তু কত, 12। তাহলে আমাদের এই পাশেও তাহলে কি হবে বন্ধুরা, এই পাশে কত হবে, 12 হবে। অর্থাৎ এই 12 যোগ করলে 24। তাহলে আমাদের দেখো আলটিমেটলি বন্ধুরা উত্তর আসতেছে কত সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। দেখো তোমরা রাজশাহী বোর্ডের এই প্রশ্নটা বুঝলা কিনা, মানে এটা তোমাদের মনে রাখবা যে এই বৃত্তের জ্যামিতি, মানে জ্যামিতি বলি, বৃত্তের এমসিকিউ বলো বা বৃত্তের অঙ্ক বলো, এগুলো করতে গেলে ব্যাস ব্যাসার্ধ এইগুলা সম্পর্কে আমাদের বেসিকটা ভালো থাকতে হবে। যেহেতু আমাদের তথ্য বলছিল ব্যাস কত 30, তাহলে আমাদের এই অঙ্ক করতে সমাধান করতে দরকার হলো ব্যাসার্ধ। সেই হিসেবে দেখো আমরা ওই ব্যাসার্ধ আঁকছি, ব্যাসার্ধটা ধরছি 15 30-এর অর্ধেক। এরপর আমাদের বলছিল কেন্দ্র থেকে ওই জ্যার উপরে একটা দূরত্ব লম্ব, সেটা হলো 9, তাহলে আমরা এখানে আঁকছি হলো 9। এরপরে দেখো আমাদের এই এবির মান যেহেতু বের করতে হবে, কিন্তু আমাদের লম্বটা ডি পর্যন্ত হলো অর্ধেক, এই জন্য আমরা অর্ধেকটা যেহেতু ভূমি, আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা এই মানটা কি করলাম, বের করে ফেললাম। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এই রাজশাহী বোর্ডের যে অঙ্কটা আসছিল, এই অঙ্কটা কিন্তু আমরা খুব সহজেই কি করে ফেললাম, সমাধান করে ফেললাম। আমি চিত্রটা রেখে দিব, কারণ আমার এখানে বহুত এমসিকিউ কাজে লাগবে এই চিত্র দিয়া, এই জন্য আমরা এই চিত্রটা মুছবো না। এরপর আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হলো আমাদের যশোর বোর্ড 23 সাল। দেখো বন্ধুরা, এরপর আমি যেটা সমাধান করব সেটা হলো যশোর বোর্ড 23 সাল। তাহলে তোমাদের যাদের কাছে প্রশ্ন আছে বা টেস্ট পেপার আছে, তোমরা এই প্রশ্নটা একটু দেখে নাও। এই যে যশোর বোর্ড কত সাল, 23 সাল। তাহলে দেখো বন্ধুরা, যশোর বোর্ড 23 সালের প্রশ্নটা আমাদের কি করতে বলতেছে, আমরা সেটা একটু দেখি। আমরা একটু দেখে নেই যে আমাদের আজকে ক্লাসে কেউ জয়েন করছে কিনা। দেখো বন্ধুরা, তোমাদের প্রতিদিনই কিন্তু বলি যে তোমরা যারা ক্লাসে জয়েন করবা, তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা। কারণ তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও, তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবের ক্লাসটা দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। এই জন্য তোমরা সকলেই ক্লাসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা।
তোমরা যত বেশি বেশি শেয়ার করবা তোমাদের বন্ধু বান্ধবরা তত বেশি বেশি উপকৃত হবে এবং সবাই জানতে পারবে, দেখতে পারবে, এজন্য সকলের জন্য উপকার হবে। এজন্য ক্লাসটা তোমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা। এরপর দেখো আমরা যেটার কথা বললাম যে আমরা এখন এরপরে যে প্রশ্নটা সলভ করব সেটা হলো যশোর বোর্ড। যশোর বোর্ডের প্রশ্নটা আমি একটু পড়ি, আর তাদের কাছে টেস্ট পেপার আছে, তোমরা একটু টেস্ট পেপার থেকে প্রশ্নটা দেখে নাও। দেখো বলতেছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। একই রকম প্রশ্ন কিন্তু আমাদের বলতেছে কি, দেখো আমাদের বলতেছে যে ব্যাস, আগেরটার ব্যাস ছিল হলো 30 আর এটার ব্যাস হইতেছিল 26, তাহলে ব্যাসার্ধ হবে হলো আমাদের 13। এরপরে বলছে এবং কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরের যে জ্যার দৈর্ঘ্যটা যে জ্যা আছে সেটার মান আমাদের কাছে জানবার চাইছে। তাহলে দেখো বন্ধুরা এটা আমাদের কত হয়, দেখো আমাদের এইখানে বলছে ব্যাস হলো 26 আর দূরত্বটা হইতেছিল কত 5। এখন দেখো ব্যাস যদি আমাদের 26 হয় বন্ধুরা, আমরা প্রশ্ন কিন্তু কোনটা করতেছি বললাম, যশোর বোর্ড 23 সাল। তো যশোর বোর্ড 23 সাল, দেখো প্রশ্নে আমি তো পড়ে দিছি, প্রশ্নে বলতেছে ব্যাস হলো কত 26, ধরো এটা আমরা লিখলাম ব্যাস সমান 26 আর দূরত্ব হইতেছিল 5। তাহলে ব্যাস যদি 26 হয়, দেখো আমাদের তো চিত্র কি করতে হবে, তাহলে আমাদের ব্যাসার্ধটা কত হয়, দেখো বন্ধুরা আমাদের ব্যাসার্ধ হবে হলো, ধর আমি নামটা দিয়ে রাখি এবি, এরপরে যখন যে নাম থাকে চেঞ্জ। তাহলে দেখো আমাদের ব্যাসার্ধটা কত হবে 13 এবং আমাদের দূরত্বটা বলতেছে কত, আমাদের দূরত্বটা বলতেছিল কত, দেখো 5। এখন দেখো বন্ধুরা আমি যেটার কথা তোমাদের একটু আগে বলছিলাম যে আমাদের বাহুগুলা যদি জানা থাকে তাহলে দেখো আমাদের জন্য বলছিলাম অনেক উপকার, তাহলে আমাদের আর অঙ্ক সমাধান করে বের করতে হবে না। দেখো বন্ধুরা আমাদের এই যেখানে যে আমি বাহুগুলা লিখে রাখছিলাম, বলছিলাম এই বাহুগুলা জানা থাকলে খুব সহজে সলভ করা যায়। দেখো আমাদের এখানে একটা বাহু হচ্ছে 5, আরেকটা বাহু 12 আর একটা বাহু 13। আমি এখানে বলছিলাম যে এর ভিতর থেকে যে বাহুটা মিসিং থাকবে সেটা হবে উত্তর। দেখো আমাদের এখানে একটা বাহু হচ্ছে 13, একটা বাহু হচ্ছে 5, তাহলে আলটিমেটলি আমাদের এখানে ভূমিটা কত হইতেছে, দেখো তো বন্ধুরা ভূমি হইতেছিল 12, তাহলে এইখানে 12 হবে আর এই পাশে 12 হবে, আগেরটার মতোই 12 12 দেখো 24। এটা দেখো তোমরা বুঝছো কিনা বন্ধুরা, এটার কত হইলো দেখো 12, তাহলে এই পাশেও কত হবে 12, তার মানে জ্যায়ের দৈর্ঘ্য হবে 12 আর 12 কত 24। আমি এই জন্য বলছি যে আমরা সবগুলা সলভ মানে মান বের করে করে করবো না, আমাদের এইখানকার সাথে যেগুলো মিলে যাবে সেগুলো আমরা মুখে মুখে করে ফেলবো। এই জন্য তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে এই 4টা বাহু মুখস্থ করে রাখা, আর এই বাহুর বাইরে যেগুলো থাকবে ধরো সেগুলো আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো বন্ধুরা আমাদের কিন্তু দুইটা সলভ করা হয়ে গেল। আমাদের যশোর বোর্ডেরটাও কত হলো দেখো মান 24। এরপরে যেটা আমাদের আছে, এরপরে আমি তোমাদের যেটা সলভ করবো সেটা হলো দিনাজপুর বোর্ড 23 সাল। দেখো বন্ধুরা তাহলে আমি এখন দিনাজপুর বোর্ড, আমি যে এখানে লিখে রাখতেছি যে আমরা কোন বোর্ডেরটা করতেছি, যখন যে বোর্ডেরটা করব তোমরা এখান থেকে সেটা দেখে নিও। তাহলে যে আমি লিখলাম দিনাজপুর বোর্ড কত সাল, দেখো 23 সাল। দেখো বন্ধুরা তাহলে দিনাজপুর বোর্ড 23 সাল যদি থাকে, আমরা এখানে আগে দেখবো যে আমাদের কোন কোন তথ্যটা আছে। দেখো আমি এটা কিন্তু তোমাদের একদম চিত্র এঁকে দেওয়া আছে, এখানে যেহেতু চিত্র এঁকে দেওয়া আছে আমি তোমাদের এটার সাথে মিলাই মিলাই পড়বো। এখানে 23 সালের উদ্দীপকটা হচ্ছিল একটা চিত্র, ও কেন্দ্র ঠিক আছে, এখানে দেখো বন্ধুরা এইখানে দেওয়া ছিল পি আর এইখানে দেওয়া ছিল কিউ, অর্থাৎ পি কিউ হয়েছে যে, আর আমাদের এইখানে দেওয়া ছিল এস এটা, আর আমাদের চিত্রের উপরে দেওয়া ছিল একটা আর। এটা দিয়ে এখন আমাদের বলতেছে দেখো ও এস সমান 3। দেখো বন্ধুরা চিত্রে ওরা বলে দিচ্ছে যে আমাদের পাশে ব্যাখ্যায় বলতেছে ও এস সমান হলো কত 3। এরপরে বলতেছে তাহলে পি কিউ সমান কত, আর চিত্রে দেখো এখানে দেওয়া ছিল 5, চিত্রে অতিভুজ দেওয়া আছে কত দেখো বন্ধুরা 5। দেখো আমি তোমাদের যেটা বলছিলাম প্রিয় বন্ধুরা যে বাহুগুলা মুখস্থ করা থাকলে তোমাদের জন্য কত সহজ হবে। দেখো আমাদের এখানে চিত্রে অতিভুজ মানে ওপিটা বলে দিছে 5 আর ওএস এর মান বলে দিছে চিত্রে হলো 3। তাহলে দেখো আমাদের এই যে প্রথম, দেখো তো বন্ধুরা আমাদের প্রথম বাহুটা ছিল আমরা বলছিলাম কি 3 4 5, মানে 3 4 5 এটা মুখস্থ থাকলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে দেখো এখন 3 আছে 4 আছে 5 আছে, তার আমাদের মিসিংটা কত আছে বন্ধুরা, আমাদের মিসিং আছে এখানে 4, তাহলে আমাদের এই পাশে 4 হবে আর এই পাশেও 4 হবে। আলটিমেটলি দেখো আমাদের জ্যার দৈর্ঘ্য কত হয়ে যাবে উত্তর, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত 8।
তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু 3টা এমসিকিউ প্র্যাকটিস করে ফেললাম, প্রায়গুলো সব একই ধরনের, একই নিয়মের। এবং এই যে 4-5টা বাহুর কথা আমি তোমাদের বলছি, এইগুলো তোমরা যদি মুখস্থ করে রাখো তাহলে এই অধ্যায়ের এমসিকিউ তোমাদের জন্য একদম কি পানি পানি হয়ে যাবে, একেবারে সহজ। তাহলে দেখো, আমরা দিনাজপুর বোর্ডেরও কিন্তু খুব দ্রুত একেবারে সলভ করে ফেললাম। এখন আবার এই মানগুলো আমরা মুছে দিব, মানে যে অঙ্কটা করব সেইটা ব্যবহার করে আমরা কাজগুলা করব। আমাদের বৃত্তটা থাকবে এবং ত্রিভুজটা থাকবে, তাই আমি একটু মুছে ফেললাম। আমরা এরপরে যে বোর্ডের প্রশ্নটা করব সেটা আমি বলি। এখন আমরা করব হলো আমি এখন করব তোমাদের হলো ময়মনসিংহ বোর্ড 23 সাল। তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে লিখে রাখি ময়মনসিংহ, অর্থাৎ দেখো তো বন্ধু, আমরা এটা কোনটা বোর্ড, কোন বোর্ড করব তোমরা এইখানে আমি লিখে রাখতেছি, তোমরা এইখানে লেখা দেখে দেখে মানে ভিডিও পরে যদি দেখো, দেখবা যে বোর্ডটা লেখা থাকবে তোমরা বোর্ডের টেস্ট পেপারটা বের করে এই বোর্ডের প্রশ্নে চলে যাবা। দেখো আমরা এখন করতেছি ময়মনসিংহ বোর্ড 23 সালের প্রশ্ন। তাহলে ময়মনসিংহ বোর্ড 23 সালে যদি প্রশ্ন করে, আমি তো সবই করতেছি মোটামুটি কত থেকে 25, 24, 23 এর ভিতর থেকে, এই 3-4 বছরের এমসিকিউ কাছে থাকলেই হবে। দেখো ময়মনসিংহ বোর্ড 23 সালের প্রশ্নটা যদি সলভ করি, তাহলে এখন দেখো বন্ধুরা, আমাদের এই উদ্দীপকে কি কি তথ্য দিয়ে আছে আমরা সেটা আগে বলি। আমাদের এখানে বলে দিছে 3 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ। তাহলে দেখো বন্ধুরা, 3 সেন্টিমিটার যদি আমাদের ব্যাসার্ধ বলে, তাহলে আমরা এখানে ধরো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ লিখে দিলাম, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। আর বৃত্তের কেন্দ্র থেকে ওটা দূরত্ব হলো 2 এবং লম্বের দূরত্ব কত, 2। তাহলে এইটা দেখো তো বন্ধুরা, এইটা হলো আমাদের মান। কিন্তু এখন এইখান থেকে জানতে চাইতেছে দেখো এই যে মান আমরা যতগুলা সমাধান করতেছি, দেখো সব একই রকম বেসিক। এই জন্য আমরা বলছি যে আমাদের এগুলা খুব বেশি সমাধান করতে হবে না, আমরা কয়েকটা সমাধান করলে সব পাইরা যাবো। তাহলে দেখো আমি এখানে নাম দিই, তাহলে আমাদের এখানে অতিভুজ বলতেছে 3, আর কি বলতেছে দেখো লম্ব দূরত্ব, লম্বটা বলছিল 2। তাহলে আমাদের এখানে ভূমি বের করতে হবে লাগে। তাহলে আমরা একটু আগে বলছিলাম ভূমি বের করার নিয়মটা হইতেছিল আমাদের এই যে রুটের ভিতরে ভূমি বের করবো আমরা কিভাবে বন্ধুরা, রুটের ভিতরে অতিভুজ কি স্কোয়ার করব, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস হলো 2 স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এটা কি হইতেছে, 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ দেখো তো কত হইলো √5। অর্থাৎ আমাদের এই এক পাশ মানে এই অংশটা হবে √5 আর এই অংশটাও হবে দেখো √5। তাহলে এই √5 আর √5 যোগ করলে উত্তর হবে হলো 2√5। দেখো আমাদের উত্তরে 2√5 কিন্তু আছে। এই যে বাহু, আমরা বলছি কি ওই বাহুগুলো সবচেয়ে বেশি পাবো, এই জন্য আমরা এগুলো মুখস্থ থাকলে খুব দ্রুত পারবো। আর যদি তা না থাকে, আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করেও দ্রুত করে ফেলতে পারবো। এই জন্য পিথাগোরাসের সূত্রে তোমাদের এক্সপার্ট হইতে হবে। তোমাদের যদি অতিভুজ বের করতে হয়, তাহলে মনে রাখবা রুটের ভিতরে লম্ব আর ভূমি যোগ করবা। যদি ভূমি বের করো, অতিভুজ থেকে লম্ব বাদ দিবা, আর লম্ব বের করলে অতিভুজ থেকে ভূমি বাদ দিবা, তাহলে দেখবা যে খুব সহজে মান পাই গেছো। তাহলে আমরা এটা মুছে ফেললাম। তাহলে দেখো বন্ধুরা, আমরা ময়মনসিংহ বোর্ডটাও কিন্তু দেখো খুব দ্রুত কিন্তু সমাধান করে ফেললাম। এখন যেটা আমরা অন্য কোনো একটা বোর্ডের প্রশ্নে যাই। দেখো তাহলে আমাদের এটা হইল গেল, দেখো বন্ধুরা কত বলছিলাম, এটা হয়েছে হলো ময়মনসিংহ বোর্ড 23 সাল। আমরা এরপরে যে প্রশ্নটা সলভ করব এই বন্ধুরা, এটা হইতেছিল আমাদের সিলেট বোর্ড 23 সাল। কত সাল, সিলেট বোর্ড। তাহলে দেখো বন্ধুরা, আমরা এরপরে যেটা করব সেটা হলো সিলেট বোর্ড 23 সাল। তাহলে আমি এই যে এখানে এটার সিলেট লিখে রাখি। আমি বলছি যে আমি এখানে একটা লিখে রাখতেছি, তোমরা এটা দেখে দেখে ওই প্রশ্নগুলা দ্রুত বের করে ফেলবা, প্রশ্ন বের করে বোর্ডগুলা করবা। তাহলে দেখো এটা বের করার ফলে আমরা
এখন দেখো এখানে আমাদের দুইটা প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে দেখো আমাদের 23 সালে যে চিত্রটা দিয়ে আছে, আমরা এই চিত্রটা একটু আঁকি। তাহলে আমাদের এটার নাম দিয়ে আছে, দেখো বন্ধুরা, এ বি। যে নাম দিয়ে আসছিল আমাদের এ বি, এবং এর মধ্যবিন্দুর এখানটা আমাদের ব্যাসার্ধটা আঁকা আছে, আমাদের এটার কোনো মান দেয় নাই। আর এইখানকার নাম দিয়েছে, এখান থেকে পুরোটা আঁকা আছে আমাদের। এটা দেখো আমাদের আঁকা আছে, আর আমাদের এইখানে দিচ্ছে হলো একটা এম, আর একদম নিচে দিচ্ছে হলো আমাদের এন, আর এইখানটা বলছে আমাদের সমকোণ। তাহলে দেখো মানে আগের বৃত্তটাই, চিত্রটা বাম থেকে আমরা ডাইনে আঁকছি। এখন এই যে তথ্য আমাদের দিছে, এই তথ্যে প্রশ্নে বলতেছিল, বলি আমাদের প্রশ্নে এখানে বলতেছে যে তথ্যটা এ বি সমান হলো 12, না সরি, এ বি সমান হলো 24, আর ও এম সমান হলো কত, 5। এখন আমাদের জানতে চাইতেছে ব্যাসার্ধ কত, আমাদের জানতে চাইছে ধরো ব্যাসার্ধটা এখানে কত। আর আরেকটা প্রশ্নে জানতে চাইতেছে এম এন সমান কত। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে দেখো বন্ধুরা আমরা এটি একটু কাজ করি। দেখো আমাদের এটা হলো সিলেট বোর্ড 23 সালের প্রশ্ন। তোমরা দেখো তোমাদের কাছে বোর্ড বই বের করা থাকলে বোর্ডের প্রশ্ন। তাহলে আমাদের এখানে বলতেছে এ বি সমান হলো কত, 24। তাহলে আমাদের এই মানগুলো বের করতে গেলে আমাদের অর্ধেকটা লাগবে। ধরো আমাদের এটা যদি 24 হয়, তাহলে লক্ষ্য করো আমাদের এই পাশেও 12 বোঝায়, আমাদের এই যে চিত্রটা আঁকছি এই পাশটাও 12 বোঝায়। এরপর দেখো আমাদের বলছে ও এম সমান হলো 5। তাহলে দেখো বন্ধুরা আমাদের ও এম সমান কত আছে, 5। এখন লক্ষ্য করো আমাদের এই যে এখানে ও এমটা হলো লম্ব, দেখো লম্ব হলো আমাদের কত আছে, 5, এবং এই যে ভূমি এটা হলো আমাদের কত, 12। দেখো ভূমি আসলে আমাদের 12। তাহলে বন্ধুরা দেখো আমাদের অতিভুজটা কত হয়, 13। আর এখানে অতিভুজ আর ব্যাসার্ধ কিন্তু একই, তাহলে অতিভুজ আর ব্যাসার্ধ যদি হয় তাহলে আমাদের ব্যাসার্ধ কত বেরোলো বন্ধুরা, 13। তাহলে দেখো আমাদের যে ব্যাসার্ধর মান জানবার ছিল তার উত্তর বেড়ে গেল 13, একেবারে খুব সহজেই। তাহলে দেখো বন্ধুরা আমরা কি বললাম, আমাদের একটা প্রশ্ন জানবার চাইছে যে ব্যাসার্ধ কত বেরোবে। তাহলে দেখো আমরা বলছিলাম যে আমাদের বাহুগুলা মুখস্থ থাকে, তাহলে আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। দেখো আমাদের যেহেতু যে 24 বলছিল, যাকে আমরা দুই ভাগে ভাগ করছি, মানে বাম পাশে আছে 12, ডান পাশে আছে 12, এবং আমাদের ওখানে বলে দিচ্ছে চিত্রে ও এম এর মান হবে 5, ও এম এর মান দিয়ে আমরা লিখলাম 5। তাহলে দেখো আমাদের 5 আছে, 12 আছে, নাই হলো 13, 13। তার অর্থাৎ আমরা 13 পেয়ে গেলাম, এটা তো ব্যাসার্ধ। এখানে আমরা ত্রিভুজের অতিভুজ বললেও বৃত্ত এটার নাম ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম হলো কত, দেখো 13। তাহলে আমাদের একটার কাজ শেষ। এরপরে দেখো বন্ধু আমাদের আরো একটা জিনিস জানতে চাইছে, লক্ষ্য করো তোমরা একটু খেয়াল করে, আমাদের এইখানে জানবার চাইছে দেখো তো কত, এই যে সম্পূর্ণ ওএন, দেখো আমাদের এই ওবিটাও যেমন ব্যাসার্ধ, আমাদের সম্পূর্ণ ওএনটাও কিন্তু ব্যাসার্ধ। তাহলে লক্ষ্য করো আমাদের ওএন সমান কত বেরিয়েছে বন্ধুরা, 13। কত বেরিয়েছে, 13। আর আমাদের এখানে জানবার চাইছে দেখো তো কি, এম এন এর মানটা কত। দেখো এম এন এর মানটা হচ্ছে যে নিচের অংশ, আমি যেটা একটু বেশি মোটা করছি, দেখো এম এন এর মান। তাহলে এখন এম এন এর মানটা আমরা কিভাবে পাবো, এই 13 থেকে উপরের 5 যদি আমরা মাইনাস করে দিই, দেখো আমাদের এই মোট হলো 13, এই মোট থেকে 13 আমাদের এই যে উপরে লম্ব আছে 5, এই 5টা যদি আমরা বাদ দিয়ে দিই, দেখো বিয়োগ করে দিলাম, তাহলে এই মোট 13 থেকে 5 চলে গেলে আমাদের এম এন এর মান হবে হলো কত, 8। তাহলে দেখো আমরা এম এন এর মান কিন্তু নির্ণয় করে ফেলতে পারলাম একেবারে সহজে। দেখো বন্ধুরা তাহলে আমাদের এটা থেকে কিন্তু কি বেরোলো, এম এন এর মান বেরিয়ে গেল কত, 13। তাহলে আমি এটাও মুছে ফেলি। আমি তোমাদের শুরুতে এই জন্য বলছিলাম যে ত্রিভুজের আমি যে 3-4টা বাহু লেখা রাখছি, আমি তোমাদের এই জন্য বলছিলাম যে বাহুগুলা তোমাদের জন্য মুখস্থ থাকে, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে এটা। ধরো ও কেন্দ্র দিলাম আমরা নতুন করে একটা। এরপরে আমরা যে প্রশ্নটা সলভ করব, দেখো আজকে আমরা বৃত্তের জ্যা এবং ব্যাস সংক্রান্ত এমসিকিউ করব। আগামী দিন ইনশাআল্লাহ আমরা বৃত্তের দ্বিতীয় যে অংশটা আছে
সেই অংশটা করব। আমরা আগামী দিন হলো বৃত্তচাপ, তারপরে কেন্দ্রস্থ কোণ, এইগুলা নিয়ে এমসিকিউ সমাধান করব। তাহলে দেখো আমরা এখানে যে এমসিকিউ গুলা প্র্যাকটিস করলাম, মোটামুটি এই ধরনের এমসিকিউ আসলে কিন্তু আমাদের এখন পারার কথা। আমরা এইগুলা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। তাহলে বন্ধুরা, তাহলে আমরা বলছিলাম যে এরপরে যে অংশটা আমরা যাব, এইটাই আমরা যাব হলো বৃত্তচাপ, তারপরে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এইসব নিয়ে আলোচনা করব। তাহলে এইগুলা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা উপরে কিন্তু যে এটা একটু সমাধানটা করে দিতে পারি। তাহলে দেখো আমরা এখানে হলো কি কি করতে পারি। পরের অংশটা বৃত্তচাপ, বৃত্তচাপ, বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত। তাহলে দেখো এরপর আমরা বলছি কি করব, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তচাপ সম্পর্কিত 2-4টা এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে এইগুলো আমরা প্র্যাকটিস যদি করি বন্ধুরা, তাহলে আমরা এটাও আমরা যেগুলা সলভ করব সবগুলাই আমরা বোর্ডের প্রশ্ন সলভ করব। হ্যাঁ, ধরো এটা আমাদের পড়তে গেলে আমাদের এখানে ওই মানগুলো যেমন পড়ছি, আর আমাদের বৃত্তচাপের বা বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণে এমসিকিউ করতে গেলে আমাদের এই চাপ সংক্রান্ত ইসে মানে সবচেয়ে বেশি যে দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেই দুইটা এমসিকিউ আমাদের আগে থেকে পড়ে রাখতে হবে। আমরা এটা সংক্ষেপে লিখে রাখতেছি, একটু দেখো। আমরা কি বলছি, অতিচাপে উৎপন্ন কোণ আর হলো আমাদের উপচাপে উৎপন্ন কোণ, এই দুইটা এমসিকিউ আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এই অধ্যায়ের জন্য। তাহলে দেখো বন্ধুরা, আমরা এটি একটু মোটামুটি দেখে রাখবো। দেখো আমরা এখানে বলছি কি, বৃত্তের যে চাপ, আমরা একটু চাপ সম্পর্কে একটু জানি নিই। ধরো আমরা এখানে যদি এখন চাপ উল্লেখ করি, ধরো আমরা এখানে একটা বিন্দু দিলাম এ, আমাদের এখানে একটা বিন্দু দিলাম ডি, বা এই দুটো বিন্দু। এখন লক্ষ্য করো বন্ধুরা, আমাদের এ থেকে বি পর্যন্ত যাইতে আমাদের নিচ দিয়ে যতটুকু দূরত্ব, এবং আমরা এখানে উপর দিয়ে যদি আসি, তাহলে এই যে যে দূরত্ব, এই দূরত্ব দুটি আমাদের আগে বুঝতে হবে। এটা এখন দেখো আমাদের বৃত্তের কেন্দ্রটাও রয়েছে থাক, আমাদের এখানে বৃত্তের উপরে পরিধির উপরে আমরা দুইটা বিন্দু নিছি, একটা বিন্দু এ নিছি, আর ধরো একটা বিন্দু কি নিছি, বি নিছি। অর্থাৎ আমরা যে বৃত্ত চাপ সম্পর্কে একটু আলোচনা বেশি করে নিই। দেখো বন্ধুরা, তাহলে আমাদের কি বললাম, এ থেকে, দেখো আমরা এ থেকে এখন বিতে যদি পৌঁছাইতে চাই, আমরা যদি এ থেকে নিচের দিক দিয়ে বিতে পৌঁছাইতে চাই, তাহলে আমাদের অল্প দূরত্ব হবে। কিন্তু কিন্তু আমরা যদি এ থেকে বি উপর দিয়ে ঘুরে আসতে চাই, সেটাও আমরা পৌঁছাইতে পারবো। কিন্তু দেখো এ থেকে উপর দিয়ে ঘুরে ঘুরে বিতে আসতে কি অনেক দূরত্ব হবে। অর্থাৎ এই যে আমরা বৃত্তের পরিধিকে দুইটা অংশে ধরো ভাগ করলাম, নিচ থেকে এবি পর্যন্ত এবং উপর থেকে এবি পর্যন্ত, এই যে দুইটা অংশে ভাগ করছে, এদেরকে বলা হলো বৃত্তের চাপ। অর্থাৎ বৃত্তের পরিধিকে যদি আমরা একাধিক ভাগে ভাগ করি, তাদেরকে কি বলা হয়, চাপ বলা হয়। এবং এখানে আমরা যদি এই চাপকে দুইটা অংশে ভাগ করি, একটা অংশ বড় হয়ে থাকে আর একটা অংশ যদি ছোট হয়ে থাকে, তাহলে আমরা বড় অংশটাকে বলি হলো অধিচাপ, আর ছোট অংশটাকে বলি হলো উপচাপ। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা। আমরা কি বলছি, বড় অংশটাকে বলি আমরা অধিচাপ এবং ছোট অংশটাকে বলি উপচাপ। এখন এই অধিচাপ এবং উপচাপ এই দুইটার সাথে কিন্তু আমাদের আবার কোণ উৎপন্ন হইতে পারে, বুঝছো? এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে কোণটা উৎপন্ন হবে, সেটা যদি অধিচাপে কোণ উৎপন্ন হয়,
এটা আমরা মুখস্থ করে ফেলবো একদম তোতা পাখির মতো। অধিচাপে যদি কোণ উৎপন্ন হয়, মানে দেখো অধিচাপ মানে কি, বেশি না কম? অধিক, অধিক থেকে জড়ো হয়েছে অধিক, অধিচাপটা বলতে বোঝা গেল বেশি, আর অধিচাপে যদি কোণ উৎপন্ন হয় সেই কোণটা হবে হলো ছোট, অর্থাৎ সূক্ষ্ম কোণ। আমাদের এটা মুখস্থ করা থাকলে আমাদের এই নৈবিত্তিকে কোনো সমস্যাই থাকবে না। তাহলে দেখো বন্ধুরা, আমরা আপাতত এটা বোর্ডের, এটা যদি বোর্ডের কথা বলি তাহলে হলো, আর একটা বলে নিই, উপচাপে উৎপন্ন কোণ। দেখো উপচাপ মানে কি, ছোট চাপ, কিন্তু উপ মানে কি ছোট, তাহলে ছোট চাপ যদি হয় তাহলে কোণ হবে হলো স্থূল কোণ। দেখো বন্ধুরা, তাহলে আমরা এই দুইটা কিন্তু উল্টা, এই জন্য আমরা এই দুইটা কিন্তু সুন্দর করে মুখস্থ করে রাখবো। তাহলে দেখো বন্ধুরা, আমি কি বলছি, অধিচাপে উৎপন্ন কোণটা হবে হলো কি সূক্ষ্ম কোণ, এবং উপচাপে উৎপন্ন কোণটা হবে হলো স্থূল কোণ। এইটা আমাদের মনে রাখাটা জরুরি। এইভাবে আমরা মনে রাখবো, কিভাবে, উল্টা দুটাই। অধিচাপ মানে কি, অনেক চাপ, অনেক মানে বেশি, তার কোণটা হবে হলো ছোট, সূক্ষ্ম কোণ। আর উপচাপ মানে চাপটা ছোট, অনেক ছোট, এবং তার কোণটা হবে স্থূল কোণ, কি কোণ, বড় কোণ। এখন দেখো, এইটা যদি আমরা এইভাবে আইকেও দেখাইতে চাই, ধরো আমরা একটু দেখাই তোমাদের সাথে। ধরো আমি এই যে থেকে বি পর্যন্ত আমরা একটা কোণ আঁকলাম। আবার এখানে দেখো আমরা যদি আরেকটা বিন্দু নেই, এইখান থেকে দেখো আমি এইখানে একটা কোণ আঁকলাম। তাহলে এখন দেখো বন্ধুরা, এও আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরো সি, বা যে নামই দিই না দিলাম। দেখো আমাদের এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের দেখো, আমাদের উপরে কিন্তু কোণটা ছোট, এবং এটা কিন্তু অধিচাপ, অধিচাপের কোণটা কিন্তু দেখো ছোট হয়ে গেছে। আর আমাদের এবি নিচের যে চাপটা সেটা ছিল হলো উপচাপ, চাপটা ছোট, অথচ এইখানকার কোণটা দেখো কি হয়েছে, বড় হয়েছে। এখন এটার কথা যে আমি বললাম যে এই নৈবিদিকটা দেখো কতবার আসছে, অসংখ্যবার আসছে, এই অধিচাপ এবং উপচাপ। যে উপচাপে উৎপন্ন কোণ যে আমাদের সূক্ষ্ম কোণ হবে স্থূলকোণ, আর অধিচাপেরটা সূক্ষ্ম কোণ। আমি তোমাদের বলি, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, আমি কিন্তু সংক্ষেপে লিখছি বলছিলাম তোমাদের। আমি বলছিলাম যে লেখাটা আমি এখানে ছোট করে লিখছি যে অধিচাপ উৎপন্ন কোণ আর উপচাপ উৎপন্ন কোণ, কিন্তু পুরো সেন্টেন্সটা হবে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ বা উৎপন্ন কোণ। যাই বলি সেটা এখন লক্ষ্য করো, এটা হলো আমাদের এই অধিচাপেরটা আসছে হলো বলি ঢাকা বোর্ড 23 সাল, 19 সাল, 16 সাল, রাজশাহী বোর্ড 17 সাল, কুমিল্লা বোর্ড 25 সাল, চট্টগ্রাম বোর্ড 22 সাল, সিলেট বোর্ড 22 সাল, 16 সাল, এবং ময়মনসিংহ বোর্ড 25 সাল। ময়মনসিংহ কিন্তু 25 সালে আসছে গত বছর। এটা গেল। আর দ্বিতীয় যেটা আছে আমাদের উপচাপে অন্তর্লিখিত কোণ বা উৎপন্ন কোণ, আমি যেটা বলছি যে এইটা হলো আসছে, যেহেতু উপচাপেটা কি হবে আমাদের স্থূল কোণ। এইটা দেখো আমাদের আসছে হলো রাজশাহী বোর্ড 23 সাল, যশোর বোর্ড 22 সাল, চট্টগ্রাম বোর্ড 25 সাল, সিলেট বোর্ড 20 সাল, বরিশাল বোর্ড 20 সাল, দিনাজপুর বোর্ড 23 সাল। মানে অসংখ্যবার, অসংখ্যবার আমাদের এই নৈবিত্তিক দুইটা কিন্তু আসছে। তাহলে আমাদের দেখো বন্ধুরা, এই চাপ সংক্রান্ত যে এমসিকিউ গুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এর ভিতরে এই দুইটা সবচাইতে বেশিবার আসছে। তাহলে আমরা এই দুইটা কিন্তু মুখস্থ করে ফেললাম। এরপরে আমরা যদি আরো দুই একটা নৈবিত্তিক পড়ি, আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, এটা হলো সিলেট বোর্ড 25 সাল। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা সিলেট বোর্ড 25 সাল এখানে একটু লেখা দেখাই। এটা আমাদের যে সিলেট বোর্ড 25 সালে কি আসছে, দেখো আমাদের সিলেট বোর্ড 25 সালে যেটা আসছে, আমরা এটা একটু মুছে ফেলি। আচ্ছা বন্ধুরা, এখানে আমাদের বলছে উপচাপে উৎপন্ন কোণ। এখন বলছে উপচাপে অন্তর্লিখিত কোণ, এখানে মান দিছে দেখো, আমরা বলি একটা মান দিছে 60, আরটা দিছে 75 ডিগ্রি, আরটা 90 ডিগ্রি, আরটা হলো 100 ডিগ্রি। দেখো তো বন্ধুরা, আমাদের যদি এরকম কোনো প্রশ্ন কখন আসে যে উপচাপে বা অধিচাপে উৎপন্ন কোণ বা অন্তর্লিখিত, আমরা যদি উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপ মানে বলছিলাম কি ছোট, তাহলে কোণ হবে হলো বড়। এখন এই বড় কোণটা আমরা যেটার কথা বলতেছি, সেই বড়টা কার থেকে, এটি তো আমাদের জানা দরকার, তাই না? এটা হলো আমাদের এই যে যে চারটের ভিতর যে কোণ উৎপন্ন হয়েছে, এর ভিতর দেখো 90 ডিগ্রি থেকে বড় হলো কত, 100 ডিগ্রি। অর্থাৎ এটা উপচাপে অন্তর্লিখিত কোণ হলো কি হবে, স্থূলকোণ হবে। যেহেতু উপচাপে অন্তর্লিখিত স্থূলকোণ, আমরা তো জানি স্থূলকোণ হলো কি 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ 100 ডিগ্রি, এটা হবে। যদি আমাদের এখানে বলতো ধরো উপচাপের কথা না বলে যদি বলতো কি বন্ধুরা অধিচাপে,
এখন অধিচাপের কোণ কিন্তু সূক্ষ্ম কোণ, তো আমাদের 60 ডিগ্রি উত্তর হইতো, 75 ডিগ্রি উত্তর হইতো, এর দুটাই উত্তর হইতো। তার মানে আমাদের যদি উপচাপে কখনো অন্তর্লিখিত কোণের কথা জানবার চাই, সেটা আমরা মুখস্থ করে রাখবো, সেটা হলো 90 ডিগ্রি থেকে, মানে 100 থেকে বড় কোণ। আর যদি আমাদের অধিচাপের কোণ জানবার চাই, সেটা হলো 190 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ সূক্ষ্ম কোণ, যেমন 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 80 ডিগ্রি, এইগুলো হবে। আর এই দুইটা নৈমিত্তিক, কিন্তু আমাদের এটা কিন্তু সিলেট বোর্ডে আসছে বললাম। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এই যে বৃত্তচাপ এবং সম্পর্কিত এই এমসিকিউ গুলা যদি আমাদের এখন আসে, তাহলে আমরা কিন্তু ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবো। মানে অধিচাপ, উপচাপ, এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বন্ধুরা, আমরা আজকে আর সমাধান করতে যাবো না এমসিকিউ, যেহেতু আমাদের আরো একটা অংশ আছে। আমাদের বৃত্তচাপ আছে, আমরা আগামী দিন শুধু বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ, বৃত্তের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হইতেছিল আমাদের বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত এমসিকিউ। এই বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত এমসিকিউ যদি আমাদের সলভ করা হয়ে যায়, তাহলে দেখবা যে এখানে প্রচুর পরিমাণে আমরা কি করতে পারবো, এমসিকিউ সমাধান করে ফেলতে পারবো। এমসিকিউ বৃত্তের অধ্যায় সবচেয়ে বেশি আসে হলো বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ নিয়ে। তাহলে আমরা এই ক্লাসটা প্রিয় বন্ধুরা আগামী দিন করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর যে কথাটা বলছিলাম, যে এই যে চারটে বাহু আমরা এখানে লিখে রাখছি বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই জন্য এই মান কটা মুখস্থ করে রাখো, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের শুধু এই অধ্যায়ে না, বৃত্তর অধ্যায়ে কাজে লাগবে, ত্রিকোণমিতিতে কাজে লাগবে, পরিমিতিতেও কাজে লাগবে। এই জন্য এই চারটা বাহু মুখস্থ করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সকলে উপকৃত হবে। আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো আগামী দিন পর্যন্ত। আগামীকাল আমরা বলে দিলাম তো, যারা মনে করবা যে বৃত্তের এই বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত যা এমসিকিউ যদি সমাধান করে ফেলতে পারো বেসিকটা, তাহলে উপপাদ্যগুলো বুঝতে সহজ হবে। এই জন্য আগামীকালের ক্লাসটা হবে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সকলেই আগামীকালের ক্লাস ইনশাল্লাহ জয়েন করার চেষ্টা করবা। আর তোমরা যারা ক্লাসে জয়েন করো, তারা কি করবা, ক্লাসটাকে শেয়ার করে দিবা। শেয়ার করে দিলে বন্ধু বান্ধবরা উপকৃত হবে। আগামীকাল পর্যন্ত, সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলে পড়াশোনায় মনোযোগ দাও। যারা বিশেষ করে এসএসসি পরীক্ষা 26 পরীক্ষা তোমাদের অতি সন্নিকটে। আর নবম দশম শ্রেণী যারা আছে, যারা 27 এবং 28 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই পড়াগুলা বা এই বেসিক গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সকলেই আগামী দিন ক্লাসে জয়েন করবে এবং উপকৃত হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।